অন্যতম সদস্য বিগত ফ্যাসিস্ট রেজিমের অধিপতি শেখ হাসিনা করতে আমাদের ভাই এম ইলিয়াসকে যেভাবে গুম করা হয়েছিল, আমাদের সিলেটবাসীর প্রাণ স্পন্দন ইলিয়াস আলী ঠিক একইভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের সামনে বসা ছাত্র দল থেকে উঠে আসা প্রথম স্থায়ী কমিটির সদস্য, সরাসরি ছাত্র দল থেকে উঠে আসা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের সালাউদ্দিন ভাইকেও সেইভাবে গুম করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আমাদের মধ্যে আমাদের প্রিয় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমদ আমাদের মধ্যে বক্তব্য দিবেন। জনাব সালাউদ্দিন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব রশিদুজ্জামান মিল্লা, উপদেষ্টাগণ, সর্বস্তরের নেতৃবৃন্দ, সিলেট বিভাগের বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠান যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে বিএনপির মূল অনুষ্ঠান বলে আমাদের ধরে নিতে হবে। যদি বিএনপি থাকে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে, স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, গণতন্ত্রের পাহারাদার হিসাবে বিএনপি থাকবে। যদি বিএনপি দুর্বল হয় বাংলাদেশ দুর্বল হবে। যদি বিএনপির জন্ম না হতো বহুদলীয় গণতন্ত্রের জন্ম হতো না। যদি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের পক্ষে অবিরাম সংগ্রাম করে না আসতো বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস রচিত হতো না। যদি বিএনপি সুসংগঠিত না থাকত সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হতো না, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন হতো না, ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংগ্রাম জয়ী হতো না। সুতরাং এই বিএনপি হচ্ছে আমাদের মূল, এবং বিএনপি হচ্ছে গণতন্ত্রের মূল শক্তি। এই বিএনপি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ। এই বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার। এই বিএনপির জন্মদাতা আমাদের নেতা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীনতার সম্মুখ যোদ্ধা, বাংলাদেশের এই স্বাধীনতা উত্তর ইতিহাসের এক নম্বর দেশপ্রেমিক, সরাসরি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদে বাংলাদেশের এখন একতান্ত্রিক সংবিধান বাকশালকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের জন্য যে সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধকে তিনি প্রাধান্য দিয়েছিলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সেই সংবিধান শুরু করলেন। মহান আল্লাহর উপরে গভীর আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করলেন। 1975 সালের সেই বাকশালী এবং 1972 সালের সেই ধর্মনিরপেক্ষ সংবিধান তিনি ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করলেন, পাশাপাশি সকল ধর্মের ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চার স্বাধীনতা নিশ্চিত করলেন। যে দেশের 90 থেকে 92% মুসলমান, তাদের ধর্মীয় অনুভূতিকে ঊর্ধ্বে তুলে ধরলেন। একই সাথে এই দেশের সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চা আচার অনুষ্ঠান যাতে নির্বিঘ্ন এবং স্বাধীনভাবে পালন করা যায় তার নিশ্চয়তা বিধান করলেন। সংবিধানের 28 এবং 41 অনুচ্ছেদে তিনি তার রক্ষা কবচ প্রদান করলেন। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না এবং ধর্মীয় সকল প্রতিষ্ঠান যে কোনো ধর্মের এবং প্রচার প্রসার নিশ্চয়তা বিধান করলেন। এই সেই সংবিধান যেটা বাংলাদেশের সকল ধর্মাবলম্বী ধর্ম বর্ণ গোষ্ঠীর সমস্ত মানুষের স্বাধীনতাকে, ধর্মীয় চর্চাকে স্বাধীনতা দিলেন। এই সেই সংবিধান, এই সেই বিএনপির গঠনতন্ত্র, যে গঠনতন্ত্র পড়লে বাংলাদেশের যে কোনো নাগরিক, যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো ধর্মের বর্ণের ভাষার জাতির গোষ্ঠীর সকলেই এই সমন্বয়ের রাজনীতির অন্তর্ভুক্ত হতে পারবেন। শুধু বাংলাদেশের সীমারেখার মধ্যে তার যদি বসবাস হয়, সিটিজেন হিসেবে প্রথম তিনি ঘোষণা করলেন তিনি হবেন বাংলাদেশী নাগরিক, পরিচয় হবে তার নাগরিকত্ব বাংলাদেশী। এখানে ভাষার ভিত্তিতে বিভক্তি হবে না, ধর্মের ভিত্তিতে বিভক্তি হবে না, জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের ভিত্তিতে বিভক্তি হবে না। একটাই পরিচয় হবে বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের নাগরিক, এবং সবাই সমান সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ভোগ করবে সমানভাবে। প্রথম আমরা বাংলাদেশে এই ঘোষণা পাওয়ার পর দেখলাম বাংলাদেশের সকল মানুষ বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতকে শক্তিশালী করল, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রগতিকে এগিয়ে নিয়ে গেল। এমনি একটি মুহূর্তে বাংলাদেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটি কুচক্রী ষড়যন্ত্রী মহলের হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদত বরণ করলেন। তিনি বেঁচে রইলেন তার শাহাদত বরণের মধ্য দিয়ে, তার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি এই দেশের মাটিতে গভীরে প্রথিত করলেন। শিকড় অনেক গভীর হলো। আমরা তাকে দেখে রাজনীতিতে এসেছিলাম, একজন দেশপ্রেমিক, একজন ধর্মভীরু, একজন স্বাধীনতার যোদ্ধা, একজন মহান স্বাধীনতার ঘোষক। তাকে দেখেই আমরা রাজনীতিতে এসেছিলাম। তিনি বাংলাদেশের মানুষকে এইটুকু বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে যেই মানুষ বাংলাদেশি পরিচয় দিবে সেই এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারবে। আমরা আজকে এখানে আবেদনপত্র দেখছি, লেখা আছে বাংলাদেশে জাতীয়তাবাদ, উৎপাদনের রাজনীতি, জনগণের গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং 19 দফা কর্মসূচি, শান্তি সমৃদ্ধি দেশের প্রতি যাদের বিশ্বাস এবং ভালোবাসা থাকবে তারা এই দলের সদস্য হওয়ার জন্য আবেদন করবেন। এখানে কি কেউ বাদ যায়? কেউই বাদ যায়। বাংলাদেশের কোন সিটিজেন কি বাদ যায়? বাদ যায় না। এখানে বলা হয়নি যে কোন নির্ধারিত ধর্মের, কোন বর্ণের, কোন ভাষার, কোন জাতির, কোন জাতিগোষ্ঠীর কেউই এখানে আলাদাভাবে কাউকে অ্যাড্রেস করা হয় নাই। সুতরাং এটাই একটি দল, যে দল বাংলাদেশের সংহতি সুদৃঢ় করে, যে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে, যে দেশের প্রতিটি ধূলি কণাকে এই দল ধারণ করে। আমরা সেই দলের একজন কর্মী হিসেবে গর্ববোধ করি, আমরা সেই নেতার একজন কর্মী হিসেবে
সেই দলের একজন সদস্য হিসেবে বেঁচে থাকতে চাই। আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশে এখন অফিসিয়ালি বলা হয় 18 কোটি মানুষ, হয়তো এই সংখ্যা 19 কোটি ছাড়িয়ে গেছে। প্রত্যেকের কাছে আপনারা আহ্বান জানাবেন, আপনারা এখানে অনুষ্ঠান করে এই রসিদ বই, এই সদস্য সংগ্রহের বইগুলো নেতারা বাড়ি নিয়ে গিয়ে বালিশের নিচে ফেলে রাখবেন না। কিন্তু এই 19 কোটি মানুষের মধ্যে অন্যান্য দলের লোকেরাও তো আছে। তারা যদি আপনাদের দলে অন্তর্ভুক্ত হতে চায়, এর মধ্যে যদি আদর্শের মধ্যে না থাকে, তাহলে আপনারা তাকে সদস্য করবেন না। অনেক নেতা অনেক কথা বলেছে, অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির কি খরা পড়ে গেছে যে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে? যে আওয়ামী লীগের রক্তে, যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই, যারা একবার আওয়ামী লীগের পতাকাতে লক্ষ্যবদ্ধ হয়েছে, তাকে কেন আপনাকে আহ্বান জানাতে হবে? এই আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা এখন আয়াততান্ত্রিকতা বিশ্বাস করে, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সাংবিধানিকভাবে তারা তাদের রাজনীতিকে নিজেরাই কবর দিয়েছে, গণতন্ত্রকে কবর দিয়েছে বাকশালের জন্ম দেওয়ার মধ্য দিয়ে। তাদেরকে কেন আহ্বান করতে হবে? বাংলাদেশের মানুষ 5ই আগস্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ভিজা রাজপথের মধ্য দিয়ে, রক্তে ভেজা তারুণ্যের রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। ইতিহাসের বর্বরতম খুনি, স্বৈর শাসক, ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করেছে ঢাকার মাটিতে, গণঅভ্যুত্থানের রক্তাক্ত রাজপথে দাফন হয়েছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের নেত্রী ক্ষমা প্রার্থনা করে নাই। কোন আওয়ামী লীগ, কোন পর্যায়ের কোন আওয়ামী লীগ আজ পর্যন্ত সেজন্য অনুশোচনা করে নাই, দুঃখ প্রকাশ করে নাই। সেই আওয়ামী লীগ উল্টো গণঅভ্যুত্থানকারীদেরকে বলছে অপরাধী। তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারির 10 তারিখ আমরা পত্র দিয়ে জানিয়েছিলাম, তাদের এই স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করতে হলে ফ্যাসিবাদীর যে দোসররা এখনো পায়তারা করছে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির জন্য, শেখ হাসিনার নেতৃত্বে দিল্লি থেকে সেই দলকে যদি আমরা রাজনৈতিকভাবে বিচারের আওতায় না আনি, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদের কবর রচনা হবে না। আমরা স্পষ্ট করে বলেছি, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, কোর্ট ডিসাইড করবে, আদালতের মাধ্যমে ডিসিশন নিতে হবে। আর জনগণ তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে 5ই আগস্ট। সরকার আইন পরিবর্তন করে সেটা করলেন, কিন্তু অনেক পানি ঘোলা করে। আমাদের সরকার ঘোলা করে পানি খায়, একটি প্রাণীর মতো। আমি এর বেশি বলবো। এই সরকারের উদ্দেশ্যে পরে কথা বলবো, আগে বিএনপির ইতিহাস বলি। মরা আওয়ামী লীগের ইতিহাস বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। বাংলাদেশের জনগণের সামনে আপনারা বিএনপির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবেন। বাংলাদেশে যত সংস্কার হয়েছে, উন্নয়ন, উৎপাদন হয়েছে, সমৃদ্ধি হয়েছে, প্রগতি হয়েছে,
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, বিএনপির হাত ধরে হয়েছে, গণতন্ত্রের উত্তরণ হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। স্বৈরাচার বিরোধী, সামরিক শাসন বিরোধী অবিরত সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তি এনেছেন। এবং তারপরেও আমরা সংসদীয় রাজনীতিতে গিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইন পাশ করে সেই সংসদীয় রাজনীতি প্রবর্তন করেছেন। 1996 সালে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছি। এগুলো বিএনপির রাজনৈতিক ইতিহাস এবং ঐতিহ্য। এরপরে শেখ হাসিনার স্বৈরশাসন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবিরাম রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে এক পর্যায়ে এই ফ্যাসিবাদের পতন হলো, যার নেতৃত্বে ছিলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার সাক্ষী আপনারা আছেন, বাংলাদেশের মানুষ আছে। একইভাবে আগামীর স্বপ্ন দেখাতে চাই। বাংলাদেশের আগামী গণতান্ত্রিক সংগ্রামে গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার, গণতান্ত্রিক সাম্যভিত্তিক বৈষম্যহীন এবং একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সুবিচারের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। আপনারা জিজ্ঞেস করতে পারেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বললেন না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেই তো বাংলাদেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেই দেশের গণতন্ত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেই এদেশের গণতন্ত্রের মা। সুতরাং আমরা সব সময়, যতদিন তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন, বাংলাদেশের মানুষের কাছে ঐক্যের প্রতীক হিসেবে থাকবে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসেবে থাকবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে থাকবে। আমরা সেই রকম একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য 31 দফা প্রণয়ন করেছি। কবে? স্বৈর শাসনের পতনের আরো 1.5 বছর আগে, 2023 সালের 13 জুলাই পল্টনের রাজপথে বিশাল জনসভার মধ্য দিয়ে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার প্রস্তাবনা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা হবে, রাষ্ট্র কাঠামো মেরামত করা হবে। এই 31 দফার মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে, একটি বাসযোগ্য, সুন্দর, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদার এবং সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। আমরা করব সংবিধান সংস্কার কমিশন, আমরা করব বিচার বিভাগ সংস্কার কমিশন, আমরা করব বলেছিলাম প্রশাসন সংস্কার কমিশন, মিডিয়া সংস্কার কমিশন সহ সর্বক্ষেত্রে যতগুলো সংস্কার কমিশন করা লাগে আমরা করব। সেই সংস্কার কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মতামতের মধ্য দিয়ে একটি ঐক্য সৃষ্টি করে, ঐক্যমতের ভিত্তিতে আমরা সেই সমস্ত কর্মসূচি প্রণয়ন করে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করব। এই ছিল আমাদের প্রতিশ্রুতি। আমরা জানতাম না ফ্যাসিবাদের পতন কবে হবে, কিভাবে হবে, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে, কিন্তু আমরা জানতাম এই ফ্যাসিবাদের পতন হবে, খুব শিগগিরই পতন হবে। কোন স্বাভাবিক পন্থায়, কোন স্বৈর শাসন, কোন ফ্যাসিবাদ চিরস্থায়ী হয় না, তাদের পতন হয় এবং অতি অবশ্যই নিষ্ঠুরভাবে পতন হয়। এটাই সভ্য দুনিয়ার ইতিহাস। হাসিনার পতনও নিষ্ঠুরভাবে হয়েছে। আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস থেকে বলা হয় কেউ শিক্ষা নেয় না, কিন্তু ইতিহাস তো পড়েছি, ইতিহাস জেনেছি, জেনে বিশ্বাস করেছি হাসিনার পতন হবে, খুব শিগগিরই হবে। রক্তাক্ত ভাবে হোক, অন্যভাবে হোক, অস্বাভাবিক পন্থায় হবে, তবে পরিণতি যে করুণ হবে সেটা ইতিহাস বলে দেয়। আমরা চৌচেস্কুর পতন দেখেছি, তার নির্মম মৃত্যু দেখেছি। আমরা পিনোশেটকে দেখেছি, তার নির্মম মৃত্যু দেখেছি। আমরা মধ্যপ্রাচ্যের 2-1 স্বৈর শাসককে দেখেছি, জনগণের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের উৎখাত হতে দেখেছি, তাদের নির্মম পতন দেখেছি, নির্মম হত্যাযজ্ঞ দেখেছি। এগুলো ইতিহাসের সাক্ষী, অহরহ দিতে পারি, না দেয়াই ভালো হবে। আমরা মনে করেছিলাম এই স্বৈর শাসক বাংলাদেশের মানুষের
দাবি মেনে নিয়ে তার নিজের বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, কিন্তু ইতিহাস তা বলে না। সেজন্য আমরা বিচারের ব্যবস্থা করছি। আওয়ামী লীগের দলগতভাবে বিচার হবে এবং এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্য যারাই দায়ী, ব্যক্তিগত অপরাধের জন্য, ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লাইবিলিটির জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, নিয়ে আসতে হবে। যারা এখন কাঠগড়ায় দাঁড়িয়েছে তারা সংখ্যায় অনেক কম, তাদের প্রত্যেককে দাঁড়া করানো হবে যারা বাংলাদেশের মানুষের উপরে হেলিকপ্টার থেকে গানশিপ দিয়ে গুলি করে এদেশের জনগণকে হত্যা করেছে। জাতিসংঘের রিপোর্ট 1400 মানুষকে তারা হত্যা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা 2000-এর বেশি। তারা রেকর্ড ভিত্তিক রিপোর্ট প্রণয়ন করেছে, সেজন্য সংখ্যা কিছু কমেছে। জাতিসংঘের রিপোর্ট আছে তারা 20,000-এরও বেশি মানুষকে চিরতরে পঙ্গু করেছে, অন্ধত্ব বরণ করেছে শয়ে শয়ে, 2 চোখের অন্ধত্ব বরণ করেছে 5 শতাধিক, 1 চোখের অন্ধত্ব বরণ করেছে অসংখ্য। এইরকম একটি নির্মম হত্যাযজ্ঞ, এরকম নির্মম অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ, যে স্বৈরতন্ত্র পাকাপোক্ত করতে চেয়েছিল তার শাসন ব্যবস্থা, তার পতন হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। এরপরে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে, বাংলাদেশে যেন কোনোদিন আর কোন স্বৈর শাসকের উৎপাদন না হয়, কোন ফ্যাসিবাদের উৎপাদন না হয়। সে হোক সাংবিধানিক ভাবে বা অন্যভাবে, সমস্ত পথ বন্ধ করতে হবে। বাংলাদেশে চিরতরে ফ্যাসিবাদের উৎপাদন এবং ফ্যাসিবাদের যে কোনো রকমের জন্ম হওয়ার যে কোনো পন্থা আমাদেরকে বন্ধ করতে হবে। সেজন্য আমরা অবিরাম সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। আমরা সংস্কার কমিশনগুলোর কাছে বসছি, তাদের সাথে কথা বলছি, কিভাবে সংবিধান রচনা হলে, সংশোধিত হলে, কিভাবে বিচার বিভাগের সংশোধন হলে এবং অন্যান্য সংস্কার হলে, কিভাবে প্রশাসন সংস্কার হলে বাংলাদেশের মানুষ সত্যিকার ভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে, সাংবিধানিক ভাবে আর কোনো এখন নায়কতান্ত্রিকতার সৃষ্টি হবে না। সেই জন্য আমরা কাজ করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন। বাংলাদেশের সকল মানুষকে আমরা অনুরোধ জানাই, আহ্বান জানাই, এই সংস্কারের ফল যদি আমরা পেতে চাই তাহলে পরে একটি নির্বাচিত সংসদের কি বিকল্প আছে? আমরা সেই কথা বললে এই অন্তর্বর্তীকালে সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না, কি দাবি করবে? আপনারাই বলে দেন। বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিক ভাবে শাসন ব্যবস্থার জন্য নির্বাচনের কি কোনো বিকল্প আছে? সেই নির্বাচনের কথা বললে ওনারা খুব গুসা হয়। কেউ কেউ তাদের মধ্যে উপদেষ্টারা আছেন, তারা বলছেন যে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত, গণ অভ্যুত্থান নাকি তাদেরকে নির্বাচিত করেছে। একজন মহিলা উপদেষ্টা বলেছেন, আমি নাম বলতে চাই না। তো তারা যদি সেভাবে নির্বাচিত হয়ে যায় তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আছে কেন? ইলেকশন কমিশনের কাজ কি? আমরা যারা ভোটার লিস্টিতে অন্তর্ভুক্ত হতে চাই, ভোট দান করতে চাই, ভোটাধিকার প্রয়োগ করতে চাই, যার জন্য দীর্ঘ 16-17 বছর সংগ্রাম, রক্ত দিলাম, তাহলে এগুলোর তো কোনো দরকার নাই। তারা অনির্বাচিত ভাবে যতদিন খুশি অনির্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার জন্য স্বপ্ন দেখছে কেউ কেউ। আমি কয়েকদিন আগে একটা জনসভায় তাদের বিরুদ্ধে কিছু নসিহত করে বক্তব্য দিয়েছিলাম, আজকে দেব না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, এখনো করব, আপনি যত শিগগির সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। তাতে আপনার সম্মান রক্ষা হবে, এদেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা চালু হবে,
বিনিয়োগের জন্য একটা পরিবেশ সৃষ্টি হবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে। আমরা বাংলাদেশের মানুষ সেটাই চাই। যারা আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকমের চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সেই বিষয়ে ব্যবস্থা নিন যাতে দেশের স্থিতিশীলতা রক্ষা হয়, কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতার সৃষ্টি যাতে করার কেউ পায় তারা না পায়। আপনি সবার সম্মানিত ব্যক্তি, আপনি সেই ব্যবস্থা নেবেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দিহান। কথাগুলো খুব নরম ভাষায় বললাম, সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টা খুব নরমভাবে নেবেন, আশা করি সেটা হবে না। বলছি নরমভাবে, মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো। আর যদি আপনি কানে না তোলেন তাহলে সবার জন্যই খারাপ। ভাবটা এখন এমন হয়েছে, আপনাদের সমস্ত উপদেষ্টারা, মাননীয় উপদেষ্টারা মনে করছেন বাংলাদেশটা পুরোটাই বোধহয় তাদের কথায় উঠবে এবং বসবে। তারা মন যা চায় তাই সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে মেনে নিতে হবে। আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে। একটি উদাহরণ দিয়ে কথা বলি। ঢাকার রাজপথে নগর ভবনে আজকে কয়েকদিন যাবৎ জনগণ ঢাকা নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে, চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে। আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে যে আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি এটা আইনের শাসন হলো? আইন আদালতের শাসন হলো? আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি? আইনের শাসনের জন্য। আর প্রফেসর ইউনূস সাহেব এবং আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো। আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করেছি, এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। যাই হোক, আজকে এই সদস্য সংগ্রহ অভিযান উদ্দেশ্য সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছি। আপনারা কাদেরকে সদস্য নেবেন সেই বিষয়ে আমরা কথা বলেছি, কিন্তু সংগঠন কিভাবে করবেন সেই বিষয়ে এখনো কথা বলিনি। অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এখন সম্মেলনগুলো করছি, আপনাদের নজরে আছে কিনা? তৃণমূল পর্যায় থেকে আমরা ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করছি, আপনারা লক্ষ্য করেছেন। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে,
প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা যেন না থাকে। সবাই তো এখানে ঠিক বলছেন, সম্মেলন আসলে দেখা যাবে। সেজন্য গঠনতন্ত্র মেনে চলবেন, পার্টির কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলবেন এবং সর্বস্তরে গণতান্ত্রিকভাবে কমিটি গঠনের চেষ্টা করবেন। পারতপক্ষে কোন ব্যক্তিকে একাধিক পদ দিবেন না। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পর্যায় পর্যন্ত তৃণমূলের সত্যভিত্তি থাকলে কেন্দ্রীয় কমিটি খুব শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। আপনারা অবশ্যই আমার চাইতে ভালো জানেন, মূল তৃণমূলের কমিটিটাই হচ্ছে দলের সবচাইতে গুরুত্বপূর্ণ কমিটি। ওয়ার্ড কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি এবং ইউনিয়ন কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি। বাকি কমিটিগুলো তো প্রতিনিধিত্বশীল আকারে এখান থেকেই উঠে আসে, ওয়ার্ড, ইউনিয়ন থেকে। জেলা কমিটিতে একটা সমন্বয় কমিটি, উপজেলা পৌরসভার প্রতিনিধি নিয়ে একটা সমন্বয় কমিটির মতো করা হয় জেলা কমিটি। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ওয়ার্ড, ইউনিয়ন। ওয়ার্ড এবং ইউনিয়নের কমিটিগুলো আপনারা শক্তিশালীভাবে গঠন করবেন, গণতান্ত্রিকভাবে গঠন করবেন। সমস্ত তৃণমূলের সাধারণ মানুষকে আপনারা দলে অন্তর্ভুক্ত করবেন, তাদের কাছে যাবেন। এখন ভাব নিয়ে বসে থাকবেন না যে বিএনপি তো পাওয়ারে যায় অবস্থা, সুতরাং না ডাকলেও আসবে, এরকম মনে করবেন না। আপনারা আমাদের আদর্শ নিয়ে, 31 দফা নিয়ে, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে বক্তব্য, সেটা নিয়ে প্রত্যেকের কাছে যাবেন। তাহলে পরে তারা অন্তর্ভুক্ত হবে আপনার দলে। আমি যে বক্তব্য দিয়ে শেষ করব সেটা হচ্ছে, খুব খেয়াল করবেন, ফ্যাসিবাদের রাজনীতি কায়েম করে গিয়েছে কারা? আওয়ামী লীগ। আমরা দেব তার বিপরীতে ভালো গণতন্ত্র। দুর্নীতি করতে গেছে বিশ্ব দুর্নীতি কারা? আওয়ামী লীগ। আমরা স্বচ্ছতার রাজনীতি দেব। যারা অপসংস্কৃতি বাংলাদেশে প্রচলন করে গিয়েছে, মঙ্গল সংস্কৃতি যারা প্রচলন করে গিয়েছে, তার বিপরীতে আমরা দেশীয় সংস্কৃতিকে প্রতিষ্ঠা করব। ঠিক আছে? সুতরাং যদি আপনি ভালো কালচার দিয়ে খারাপ কালচারকে অপসারিত করেন, সেটাই উত্তম পন্থা। ভালো রাজনীতি দিয়ে খারাপ রাজনীতিকে অপসারিত করবেন, সেটাই উত্তম পন্থা। ভালো কালচার, ভালো পোশাক, ভালো গণতন্ত্র, ভালো সংস্কৃতি এবং সবকিছুর যদি আপনি একটা উদাহরণ হয়ে থাকতে পারেন, জনগণ অতি অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতিকে পরিহার করবে। এটাই নিয়ম। কারো মূর্তি ভেঙে, বাড়ি ভেঙে, আগুন দিয়ে, পুলিশ দিয়ে মিছিল বন্ধ করে একটা আদর্শ, সেটা যত খারাপই হোক, বন্ধ করা যায় না। তার বিপরীতে আপনাকে ভালো রাজনীতি, ভালো গণতন্ত্র, ভালো সংস্কৃতি, ভালো উদাহরণ এবং স্বচ্ছতার রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ সেটা গ্রহণ করবে। সাধারণ কথা, একটা কালো মুজিব কোট পরে একটা বিদেশি দূতাবাসের একজন অফিসার গুলিস্তানে গেছে কি একটা বাজার করতে। সে জানে না যে এখানে আশেপাশের লোকজন আওয়ামী লীগ খুঁজতেছে। তার এই মুজিব কোট দেখে বলছে ধর আওয়ামী লীগ। সে জানে কোন রকম বেঁচে আসে। পরে কয়েকজন বোঝালো সে একজন অমুক দেশের নাগরিক, তাদের দেশে এটা অন্যভাবে পড়ে, এটা তাদের কালচার। এখন মুজিব সাহেব এটা কোন সময় পড়ছিল, এখানে আওয়ামী লীগ বলে এটা মুজিব কোট, আসলে তো এটা মুজিব কোট না। সেই বেচারা পরিচয় আইডেন্টিটি কার্ড দেখিয়ে কোন রকমের জানে বেঁচেছে।
আপনারা কি সেই কোর্টের বিপরীতে কোন কোর্ট, ভালো কোর্ট যদি গ্রহণ করে মানুষ সেটা দিতে হবে না? এটাকেই বলে যে ভালো পোশাক সংস্কৃতি দিয়ে অন্য পোশাক সংস্কৃতিকে পরিহার করা। একইভাবে আমি আমার কোর্টের কথা বলছি না, আমিও বাধ্য হয়ে এটা করছি। আমিও বাধ্য হয়ে এই বাংলাদেশের মানুষের জন্য এই মুজিবপুর যাতে আর না পড়তে হয় সেজন্য এটা করেছি। যাই হোক, আমাদের ছেলেপিলেরা পাঞ্জাবের উপরে কোটি পড়তে পারে না, খুব কষ্টে থাকে, তো সেটা তখন রিসার্চ করে এটা বের করলেন। যদি আপনারা ভালো রাজনীতি উপহার দিতে পারেন, বাংলাদেশে ফেসিবাদের মৃত্যু এমনিতেই হয়ে গেছে, আরো হবে। কিন্তু যদি আমাদের নেতা কর্মীরা যা শোনা যায় আর কি বদনাম, যদি এগুলো সত্যি না হয় খুশি হব, সেটা ব্যবধান আনতে হবে, প্র্যাকটিস করতে হবে। গণতন্ত্র এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে পরিচ্ছন্ন হয়, সমৃদ্ধ হয়, প্রতিষ্ঠিত হয়। আমাদের গণতান্ত্রিক চর্চা বারবার হোঁচট খেয়েছে বলেই আমাদের দেশে গণতন্ত্র শক্তিশালী হতে পারে নাই। আমরা আশা করি এমন ভারসাম্যমূলক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা সাংবিধানিকভাবে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সত্য ভিত্তির উপর দাঁড়া হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সত্য ভিত্তির উপর দাঁড় হয়ে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে, বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের গণতন্ত্রের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে। তাহলেই পরে গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে আরো কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা অবস্থায় উন্নীত হবে যে এই গণতন্ত্র নিয়ে আমরা গর্ব করতে পারবো ইনশাআল্লাহ। জানি না ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রাখে কিনা, কিন্তু সেই স্বপ্ন দেখি। আপনাদেরকেও সেই স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়ে বিদায় নিতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী গণতন্ত্রের যাত্রাপথে আমাদের গণতন্ত্রের প্রধান সেনাপতি, প্রধান নেতৃত্ব, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রধান, যার নেতৃত্বের মধ্য দিয়ে ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আগামী দিনের গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে আমরা আমাদের সম্মুখ সারিতে আমাদের নেতাকে পাব। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে 2 বার রক্ষা করেছেন নিজের জীবন বাজি রেখে, সেরকম একজন নেতৃত্ব তার উত্তরাধিকার হিসেবে আমরা পেয়েছি। আমরা অহংকার বোধ করি। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।